বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইসেন। আমি সৌমিত্র শুভ্র আছি আপনাদের সাথে। দেশে 2 লাখ ছাড়ালো করোনা রোগীর শনাক্ত সংখ্যা। গত 30 দিনে প্রায় 1 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। সবশেষ 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল 24.80%। 10,923টি নমুনা পরীক্ষার বিপরীতে পজিটিভ হয়েছেন 2,709 জন। এদিন মোট 34 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উপসর্গ থাকলে পরীক্ষা করানোর তাগিদ দেয়া হয় ব্রিফিংয়ে। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ। এরপর 103 দিনে অর্থাৎ 3.5 মাসে সংক্রমণ দাঁড়ায় 1 লাখ। এরপর থেকে আরও দ্রুত গতিতে ছড়ায় করোনা। 18 জুন থেকে 18 জুলাই 30 দিনেই 1 লাখ মানুষের দেহে প্রবেশ করেছে, ছোঁয়াছে এই ভাইরাসটি। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় নতুন 2,709 জন সহ মোট শনাক্ত দাঁড়িয়েছে 2,02,066 জন। নতুন 34 জন সহ মোট মৃত্যু হয়েছে 2,581 জনের। সুস্থ হয়েছেন 1,373 জন। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 10,17,634টি, কিন্তু 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 11,000-এরও কম। এ নিয়ে ব্যাখ্যাও দেন অতিরিক্ত মহাপরিচালক। প্রশ্ন আসছে যে নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বলি, আপনারা প্রত্যেকেই নমুনা যাদের দরকার মনে করবেন অবশ্যই নমুনা দেওয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে জেলা উপজেলা পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে নমুনা সংগ্রহের জন্য বিশেষ সব জায়গায় ব্যবস্থা আছে। আপনারা নমুনা দিতে আসুন। পরিসংখ্যানে দেখা যায় 31 থেকে 40 বছর বয়সীরা আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, শতকরা হিসেবে 27 ভাগ, আর মোট আক্রান্তের প্রায় 71 ভাগই পুরুষ। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশে গেল 10 দিনে প্রায় 35,000 বেড়েছে করোনা রোগী। পরীক্ষার তুলনায় সর্বোচ্চ 25% শনাক্তের হারও ছিল এই সময়টায়। যদিও এই সময়ই কমেছে নমুনা পরীক্ষার প্রবণতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হোসেন বলছেন, মহামারী মোকাবেলায় নমুনা পরীক্ষা বাড়ানো খুবই জরুরি। টেস্ট কমার কারণ সমূহ এক হলো প্রতি টেস্টে 500 টাকা যে ফি নির্ধারণ করা হয়েছে, এটা একটা কারণ। যদিও বলা হয়েছে যে যারা দিতে পারবে না তাদের জন্য এটা মাফ করা হবে, কিন্তু এই মেসেজটা মনে হয় সঠিকভাবে জনসাধারণের কাছে যায় নাই। ডিসিশন মেকিং প্রসেসে প্রত্যেকটা স্টেপে পাবলিক হেলথ এক্সপার্টদের ইনভলভ করতে হবে, ওনাদের ওপিনিয়ন নিতে হবে। ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা স্বাদের কাছে হারবে সবাই। ঈদযাত্রায় এবার থাকছে না উপচে পড়া ভিড়। উল্টো ঢাকায় ফিরে আসতে বাস, লঞ্চ, বিমানের খরচ তুলতেই হিমশিম খাওয়ার সংখ্যা। সড়ক ও নৌপথে এবার টিকিট নয়, যাত্রীর জন্য হাহাকার হবে। তবে আকাশপথে রয়েছে বাড়তি ফ্লাইটের চাপ। যদি সংশ্লিষ্টরা বলছেন ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি মানতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হবে। নাজমুল হোসেনের রিপোর্ট। ঈদে প্রিয়জনের টানে বাধার দেয়াল করোনা ভাইরাস। জরুরি প্রয়োজন ছাড়া দূরপাল্লায় যাওয়া আসা কম, তাই ঈদের আগে পুরনো গাড়ি নতুন করে সাজানোর তাগাদা নেই। করোনার ঝুঁকি উপেক্ষা করে যারা বাড়ি যাবেন তাদের টিকিট নিয়ে টেনশন করতে হচ্ছে না, কারণ সড়কপথে যাত্রী চাপ কম। এসি বাস সার্ভিস বন্ধ, নন এসিতে গুনতে হবে দ্বিগুণ ভাড়া। রোজার ঈদ গেল, কুরবানি ঈদ সামনে, ওরকম কোনো প্রস্তুতি আমাদের নেই, সবাই বসা। ওই হিসাবে ঈদের মধ্যে আমাদের একটু ভালো চলে। সারা বছরের দেনাটা আমরা ঈদের মধ্যে কাটায় উঠতে পারি। প্রত্যেক বছর যেরকম ঈদে মানুষ হয়, এবারে একদম কম। এখান থেকে শুধু 20 জন যাবে, ওখান থেকে তো একজন আসবে না। এই ঈদে আমরা চালাবো, যদি আমরা ভালো কিছু বেনিফিট পাই তাহলে আমরা চালাবো। যাত্রী আসার চাপও নাই, যাওয়ার চাপও নাই, কাজে পরিস্থিতি নির্ভর করবে আমাদের গাড়ি ছাড়া আর না নেওয়া। লঞ্চে এখন ভিড় কম থাকলেও ঈদের আগে বাড়তে পারে যাত্রী চাপ, কিন্তু বিগত বছরগুলোর দৃশ্য দেখা যাবে না এবার। যাত্রীর কোনো চাপ নাই,
আসতেছে, মনে করেন এই আমরা আপ ডাউন করতেছি 180, 200, আপনার তেলের পয়সাও আমাদের হইতেছে না। বর্তমানে যে লঞ্চ কিন্তু সংখ্যায় কম চলছে, কারণ এখানে যাত্রীর চাহিদা কম। তো যাত্রীর চাহিদার উপর নির্ভর করে লঞ্চ সার্ভিস চলবে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঈদ যাত্রায় টিকিটের চাপ বেড়েছে আকাশপথে। স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। টিকিটের চাপ মাথায় রেখে বাড়তি ফ্লাইটের চিন্তা করছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। পরবর্তী বেশ কিছু ফ্লাইটের যাত্রীর চাহিদা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে সকল ধরনের স্বাস্থ্যবিধি এবং সিভিল এভিয়েশন অথরিটি সকল ধরনের নির্দেশনার মধ্যে যদি যাত্রীর চাহিদা বৃদ্ধি পায়, আমরা নির্ধারিত কিছু রুট, বিশেষ করে সৈয়দপুর, যশোর এবং বরিশাল রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে রেখেছি। রেলপথে যাত্রা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। জনাব জিয়াউল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। বগুড়ায় শনিবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4051 জনের শরীরে। সংখ্যাটা কম নয় নিশ্চয়ই। উত্তরাঞ্চলে রাজশাহী এবং রংপুর বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্ত এই জেলায় করোনা প্রতিরোধে জেলা প্রশাসন কি কি ব্যবস্থা গ্রহণ করছে জনাব জিয়াউল হক? ধন্যবাদ আপনাকে। করোনা প্রতিরোধের জন্য জেলা পর্যায়ে যে সকল ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর ক্যাবিনেট ডিভিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের যে নির্দেশনাসমূহ দেওয়া হয়েছে, সেগুলো আমরা সকলেই বাস্তবায়ন করেছি এবং বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এর সাথে ইন অ্যাডিশন আমি বলবো যে আমাদের এখানে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা 1110টি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 64 লক্ষ টাকা জরিমানা করেছি বিভিন্ন সময়ে আইন ভঙ্গকারী যারা করোনা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন। এছাড়াও আমরা এখানে লিফলেটের মাধ্যমে জনগণের মধ্যে একটি ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়েছি। এই সকল উদ্যোগের মধ্যে আমরা আরেকটি বিষয়কে প্রাধান্য দিয়েছি, সেটি হচ্ছে আমাদের যে রাজাবাজার মডেল, যেখানে আপনার লকডাউনকে দৃশ্যমান আকারে প্রতিষ্ঠা করা। সেটি হচ্ছে যে স্থানীয় সরকার প্রতিনিধিগণের এবং স্বেচ্ছাসেবকগণের সমন্বয়ে আমরা লকডাউনকে কার্যকরীকরণে পুলিশের সহায়তায় আমরা সেটি করেছি। আমাদের 9টি এলাকায় লকডাউন কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এতে দেখা গিয়েছে যে আমরা যখন দ্বিতীয় দফায় লকডাউন শুরু করি 6 জুলাই থেকে, বর্তমানে এর এনফোর্সমেন্টের কারণে আমাদের সংক্রমণের হার কমছে এবং সুস্থতার হার বেড়ে চলেছে। বগুড়া জেলায় এই পর্যন্ত 23,838 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে 2000-এর বেশি নমুনা এখনও জটে আটকে রয়েছে। নমুনা জট কমিয়ে আনার জন্য নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জেনে খুশি হবেন যে আমরা 16 তারিখ থেকে আমাদের শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজে একটি শিফট বাড়িয়েছি আমাদের টেস্টের। এর আগে আমাদের 2টো শিফটে পরীক্ষা হতো, এখন আমরা 3টে শিফটে আমরা পরীক্ষা শুরু করেছি। তো সেই হিসেবে আমি আশাবাদী যে নমুনা জট আমাদের যেটি জমা রয়েছে সেটি আমরা ওভারকাম করতে পারবো খুব তাড়াতাড়ি। আচ্ছা, সেটি স্বস্তির খবর হবে নিশ্চয়ই বগুড়াবাসীর জন্য। ঈদুল আজহাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা এবং সেটি বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের দিক থেকে কী ধরনের উদ্যোগ রয়েছে সেটি জানতে চাই। জেলা প্রশাসন আমরা ইতিমধ্যে আমাদের এর সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন, আমাদের সংশ্লিষ্ট প্রাণী সম্পদ বিভাগ থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনী যারা আছেন, সবাইকে নিয়ে আমরা একটি সভা করেছি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহীগণ অফিসার, তারপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সকলকে নিয়ে আমি একটি কমিটি গঠন করে দিয়েছি উপজেলা পর্যায়ে, যাদের দায়িত্ব হবে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে হাটে
যে মুহূর্ত থেকে পশু বাজার বসার প্রক্রিয়াটি শুরু হয়, যেমন ধরুন আপনি যখন কোনো ইজারাদার তার পশুর হাট শুরু করার সময় খুঁটি গাড়ে, সেই সময় থেকে তাদের দায়িত্ব শুরু হবে। মূলত তারা যদি সেটা আমি নির্দেশনা দিয়েছি, তারা যাতে এই নির্দেশনাটুকু পালন করেন যে পশুটুকু নিরাপদ দূরত্ব রেখে খুঁটি গাড়ার জন্য, যাতে পশুগুলো বাধা একটা নিরাপদ দূরত্বে থাকে। তারপরেও আরও কিছু আমাদের ন্যাশনালি কিছু ডাইরেক্টিভস আছে, সেগুলো আমরা প্রতিপালন করছি। আমরা যেমন এক দিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হওয়া, তারপর ওখানে যথেষ্ট স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখা, আমাদের হ্যান্ড স্যানিটাইজার রাখা, স্বাস্থ্যবিধি মেনে যাতে সবাই চলতে পারে। শিশু এবং বৃদ্ধদের হাটে আসা থেকে আমরা নিরুৎসাহিত করছি। তারপর একটি হাটে নির্দিষ্ট পেরিফেরির বাইরেও যদি স্বাস্থ্যবিধি মানার জন্য সেটির পরিধি বৃদ্ধি করার প্রয়োজন হয়, সেটি আমরা করছি। রাস্তার পাশে যাতে কোনো কোরবানির পশুর হাট না বসে সেদিকেও আমরা নজর রাখছি। আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে স্বাস্থ্যবিধি মেনে এবারের কোরবানির পশুর হাট বসে। আরেকটি বিষয়ে জেনে আপনি খুশি হবেন যে আমরা এটি হয়তো সারা বাংলাদেশেই আমরা বিভিন্ন জায়গায় করছি। আমরা আমাদের যে জেলা প্রশাসনের ফেসবুক পেজটি আছে সেটি এবং এক পশুর হাট নামে একটি অ্যাপ, যেটি সিরাজগঞ্জের জেলা প্রশাসন উদ্ভাবন করেছে, সেই অ্যাপে আমরা সংযুক্ত হয়ে আমরা ইতিমধ্যে কিন্তু পশুর হাটটি ওয়েব প্ল্যাটফর্মে যাতে পশুর হাট বসে সে বিষয়ে আমরা ব্যাপক উদ্বুদ্ধ করছি। সাংবাদিকদের সাথে আমি মিটিং করেছি, জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে এবং স্টেক হোল্ডারদের সাথে আহ্বান জানিয়েছি যে অন্তত যদি আমরা 50% গরু পশুর হাট কেনা বেচা আমরা ওয়েবে করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই আশঙ্কাটুকু অনেকটুকু আমরা নিরসন করতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে অন্তত ঝুঁকির মাত্রা অর্ধেকে নেমে আসবে, এইটুকু তো প্রত্যাশা করাই যায়। আপনাকে ধন্যবাদ জনাব জিয়াউল হক আমাদেরকে সময় দেওয়ার জন্য করোনা আপডেটে। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি হাল ছেড়ো না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। ঈদযাত্রায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি সবাইকে জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান। সরকার গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রায় প্রত্যেককে নিজের সুরক্ষা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের সামাজিক দূরত্ব মানার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। মাস্ক পরিধান অবশ্যই করতে হবে। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। একটা বিরতিতে যাচ্ছে, একটু পরে ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এই দে ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে হতে পারেন মিলিয়নিয়ার। মাত্র 5,000 টাকা বাড়ি ভাড়ার জন্য এক নারীকে অমানসিক নির্যাতন করা হয়েছে রাজধানীর উলন দাসপাড়ায়। পৈশাচিক নির্যাতনের শিকার ওই নারী এখন বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি রক্তাক্ত করার পর বুকে পিঠে আঘাত করে মামলা না দিতে হুমকি দেয় বাড়িওয়ালার ম্যানেজার। নাজমুল সাইদের রিপোর্ট, ছবি তুলেছেন সজীব আহমেদ। নাজমা বেগম অসহ্য যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন গত রোববার থেকে। চোখে মুখে আতঙ্ক, পিছু ছাড়ছে না দুঃসহ স্মৃতি। 2,500 করে 2 মাসে 5,000 ভাড়া বাকি ছিল টিনশেড ঘরের। স্বামী ফখরুলকে না পেয়ে নাজমার উপর অমানসিক নির্যাতন চালান ম্যানেজার। বাড়ি মাইরা ফালাই দিয়া আমার পার আইছে, ঘুষে আবার চুলে মুটকি উঠাইয়া খাড়া খাড়াইয়া আবার ফিরে দিয়ে একটা বাড়ি মারছে। রক্তাক্ত হলেও থামেননি। উপর্যুপুরে লাথি, কিল ঘুষি মারা হয় এই নারীকে। হাসপাতালে নিতেও বাধা দেন ম্যানেজার। রক্তগুলো ঝরতে আছে। তারপরে বাড়িটা কয় কি সাদ্দাম আমি যে গেড়ে তালা না করলে তো আমি ফাঁসিয়া যাবেন, গেড়ে তালা করলেন। এই মেয়েটার গার রক্ত ঝরতে আছে, ট্রিটমেন্ট করাবে মেডিকেল নিয়ে। তারপরে আধা ঘন্টা পর গেড়ে তালা খুলছে। গুরুতর অবস্থায় নাজমাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। বুকে আঘাত থাকায় পাঠানো হয় মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। হাতড়িঝিল সংলগ্ন উলনদাসপাড়ার এই টিনশেড ঘরে থাকত নাজমা দম্পতি। স্বামী ফখরুল হাতড়িঝিলে বোট পাহারার কাজ করতেন।
করোনায় বেকার হয়েছেন। নাজমা ওজন মাপার স্কেল দিয়ে আয় করতেন কিছু। রক্ত হয়েছে যে ওই বলবো তো আপনি হাত লাড়াচাড়াই করছি, ওটা দিয়ে আপনি মনে করেন প্লাস্টিকের তৈটা ওটা আর কি কোনটা ঢুকে গেছে। আমার স্বামীরও তো মারছে ইছাড়ায়। হ্যাঁ 10 তারিখের আগে আপনার ঘর ভাড়া শোধ করতে হইব। বারেকটা লোক অত্যাচার অবিচার মারে ধরে এমন করে। অভিযোগ বাড়ির মালিকের নির্দেশেই এই নির্যাতন, তবে তিনি দোষ দিচ্ছেন ম্যানেজারকে। এটা সাদ্দামের দোষ পুরোপুরি। আমি তো ওকে শাসাইছি, আমি অনেক বকা দিয়েছি, শাসাইছি গিয়ে ওদের মাইরও দিয়েছি, থাপ্পড় দিয়েছি কয়েকটা আমি সাদ্দামকে। এই ঘটনায় শুক্রবার পর্যন্ত মামলা হয়নি। একজন আমার ধমকি দেয়, যদি মামলা করস তোরে রাখবো না, কিন্তু তুই সেটা তোরে সহ শেষ করে দিব একবারে, এভাবে আমাকে হুমকি দিতে থাকে। এটা কি দেশের বিচার? যে কেউ কমপ্লেন করলে আমরা এর ড্রাস্টিক অ্যাকশন দেবো, আমরা আইনগতভাবে যা যা করা দরকার সব করব। ফখরুল দম্পতির চোখের জল হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মাত্র 5,000 টাকার জন্য যে অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন সেই ক্ষত কি শুকাবে? ভুলতে পারবেন পৈশাচিক নির্যাতনের কথা? এই দম্পতির এখন একটাই দাবি, সুষ্ঠু বিচার, নাকি সেটা থেকেও বঞ্চিত হবেন তারা? নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ভাড়াটিয়া নির্যাতনের খবর যমুনা টেলিভিশনে প্রচারের পর ভুক্তভোগী পরিবারকে 3 মাসের বাড়ি ভাড়া, 1 মাসের খাবার ও ঈদ সামগ্রী প্রদান করেছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি উন্নয়ন সংস্থা। বিকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন উলন্দাস পাড়ায় ভুক্তভোগীর পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শেখ মইনুল ইসলাম। এছাড়া একই দিন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠন ভুক্তভোগী পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি সত্যি খুবই মর্মান্তিক এবং আমরা জানার পর আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সমাধান করার, ওনাদের বাসা ভাড়াটা দেওয়ার, ওনাদেরকে একটু খাদ্য সহযোগিতা দেওয়ার, একই সাথে সামনে ঈদের সামগ্রী দেওয়ার এবং সার্বিকভাবে স্বাস্থ্যবিধিতে বা স্বাস্থ্য সেবায় ওনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে আসি। 13টির মতো ভুয়া প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ। এসব প্রতিষ্ঠান থেকে সরকারের বিভিন্ন হাসপাতাল ও দপ্তরে মালামাল সাপ্লাইও দিতেন তিনি। শাহেদকে জিজ্ঞাসাবাদে এইসব তথ্য পেয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এদিকে করোনা টেস্টের জালিয়াতি নিয়ে জেকেজির মামলার তদন্তে এসেছে অগ্রগতি। দুটো হসপিটাল দিয়েছি এবং আমাদের রিজেন্ট গ্রুপের একটি হোটেল আছে এবং তিনটাই আমরা সরকারের জন্য ডেডিকেটেড করেছি, এখান থেকে আমাদের কোনো বেনিফিট নাই। টকশোতে এসব কথা বললেও মোহাম্মদ শাহেদ সরকারের কাছে শুধু কোভিড হাসপাতালের রূপান্তর বাবদ চেয়েছিলেন 1,96,00,000 টাকা। এরপর রিজেন্ট হাসপাতালেই ভুয়া করোনা টেস্ট শুরু করেন তিনি। এমন আরও চাঞ্চল্যকর প্রতারণার তথ্য বেরিয়ে এসেছে ডিবির জিজ্ঞাসাবাদে। প্রতারণা ও জালিয়াতি করতে শাহেদ গড়ে তোলেন 13টির মতো ভুয়া প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম ছিল রিজেন্ট হাসপাতাল, ছিল আবাসিক হোটেল, ল ফার্ম, স্কুল কলেজ ও গণমাধ্যম প্রতিষ্ঠান। সবশেষ করোনা সংক্রমণের পর আলবার্ট গ্লোবাল নামে একটি গার্মেন্টস খোলেন তিনি, যেখান থেকে সারা দেশের হাসপাতালগুলোতে পিপিই সহ সুরক্ষা সরঞ্জাম সরবরাহের কাজ করা হয়। আর ভুয়া প্রতিষ্ঠান থেকে এসব সরবরাহ করতে নেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন। আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ এই নামে উনি একটা ফেসবুক ওপেন করে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির অস্তিত্ব দেখিয়েছেন, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত প্রোটেক্টিভ গিয়ার বিতরণ করা হতো এর একটা বিশাল অংশ তার এই ভুয়া ফ্যাক্টরির নামে উনি বিতরণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপ্রুভাল নিয়ে উনি বিক্রি করেছেন। মিস্টার শাহেদ কিন্তু শুধু স্বাস্থ্য খাতে না, আরও অন্যান্য খাতেও, যেমন ওই প্রোটেক্টিভ গিয়ার, পিপি এই সমস্ত বিষয়ে প্রতারণা করেছে। তারপরে শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি। এদিকে ডিবির কাছে থাকা করোনা টেস্টে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের আরিফ ও সাবরিনাকেও দ্বিতীয় দফায় মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করেছেন কর্মকর্তারা। জানা গেছে ফেস ভ্যালু ব্যবহার করে প্রতারণা করে গেছেন সরকারি ডাক্তার সাবরিনা। এই কাজে জেকেজিকে সহায়তাও করেছে মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্বশীল কিছু কর্মকর্তা। সাবরিনা ডাক্তার হিসাবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। রিজেন্টের মালিক শাহেদের বিরুদ্ধে করা সব মামলার তদন্তভার ডিবি থেকে আবারও র্যাবে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। রিজেন্ট ও জেকেজি দুটি প্রতিষ্ঠানই একই পদ্ধতিতে করোনা নিয়ে মিথ্যা রিপোর্ট দিয়ে জালিয়াতি করেছে।
তবে এদের মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আবার একটা বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নকল ও অনুমোদনহীন সুরক্ষা সামগ্রী ও ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব। রাজধানীর বাবুবাজারে মেডিকেল সামগ্রীর দোকান ও গুদামে দুপুরে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। ভেজাল ওষুধ মেলে 20 লাখ টাকার একটি দোকান সিলগালা সহ কারাদণ্ড ও জরিমানা করা হয় কয়েকজনকে। ওষুধে বাঁচে জীবন, অথচ সেই ওষুধই নকল। সাধারণের বাঁচার পথ রুদ্ধ হচ্ছে গুটি কয়েক লোকের লোভ আর প্রতারণায়। এমন লাখ লাখ টাকার নকল ওষুধ পাওয়া গেল রাজধানীর বাবুবাজারে। 6টি মেডিকেল সামগ্রীর দোকান ও গুদামে অভিযানে 5টিতেই মেলে ভেজাল ওষুধ। থরে থরে সাজানো এসব ওষুধ জীবন বাঁচায় না, অনেক সময় মেরে ফেলে। ওষুধটা আমরা যেটা সেবন করছি আমাদের রোগ মুক্তির জন্য, এখানেও যদি ভেজাল চলে আসে তাহলে এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের জন্য সার্বিক বিবেচনায় ক্ষতিকর। এই কোম্পানিটার নকল ভেজাল ওষুধ তৈরি করার কারণে বিগত 2018 সালে লাইসেন্সটা বাতিল করা হয়েছে। 1900 এটা ওষুধ তৈরি করতেছে দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা ফেক ওষুধ। মেমোটা রাখতে হবে। শুধু কি ওষুধ, করোনার সময়ে হ্যান্ড স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রীর আকাশ ছোঁয়া চাহিদা কাজে লাগাচ্ছে প্রতারকরা। দেদারসে বিক্রি করছেন নকল ও অনুমোদনহীন সামগ্রী। নাম্বার দেয়নি ডাকছে, এই জন্য ধরা গেছে। এখান থেকে মাল কিনে ওরা কাগজ দিছে, কিন্তু দিয়ে নেব ওরা বসায় না, তো যার কারণে এখন আমার জরিমানাটা হয়েছে। র্যাব জানায় এমন অভিযান অব্যাহত থাকবে। এদিকে আরেক অভিযানে রাজধানীর চকবাজারে মেলে নকল সয়াবিন ও সরিষার তেল, যা বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানের নামে মোড়কজাত করে বিক্রি করা হতো। 8টা কোম্পানি টোটাল আপনি এরকম তেল নকল করে বিক্রি করছেন। আমার অন্যায় হয়েছে স্যার, আমার অনেক ভুল হয়েছে স্যার। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। মিথ্যা বিজ্ঞাপন। 23 জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশপথে বিদেশ গমনকারী সকল এয়ারলাইন্সের যাত্রীদের কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক থাকতে হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-19 পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মাবলী যাত্রীদের মেনে চলতে হবে। জানানো হয়, নমুনা প্রদানের সময় যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট জমা এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বিদেশ গমনেচ্ছু যাত্রীরা কোভিড-19 পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সেই জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে নমুনা প্রদান করতে হবে। নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। শিরশির অনুভূতিকে দ্রুত হার মানান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সঙ্গে 60 সেকেন্ডে কার্যকরী, ক্লিনিক্যালি প্রমাণিত। দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরেকটা বিরতির পর অন্যান্য খবর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। বিশ্বজুড়ে 6 লাখ ছাড়ালো করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। একদিনে আরও 6,000 প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে আরও 2,40,000-এর বেশি মানুষের শরীরে। শুক্রবার 8 শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1,42,000-এ। রেকর্ড 70,000 নতুন সংক্রমণ শনাক্তের ফলে মোট আক্রান্ত 38 লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, মারা গেছেন 1100-র বেশি মানুষ। এ পর্যন্ত 78,000 প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে, আক্রান্ত 20.5 লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা 38,000 ছাড়িয়েছে, আক্রান্ত 3.25 লাখ। এদিন রেকর্ড 750 মৃত্যু হয়েছে ভারতে, মোট প্রাণহানি 26,000 ছাড়িয়েছে। প্রথমবার একদিনে 35,000 সংক্রমণ শনাক্তে, আক্রান্ত 10.5 লাখ মানুষ। হাসপাতালে ভর্তি হলেন করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং মেয়ে আরাধ্য বচ্চনও তার সঙ্গে ভর্তি হয়েছেন। শুক্রবার থেকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে আছেন তারা।
কিংবদন্তি অভিনেতা শ্বশুর অমিতাভ বচ্চন ও স্বামী অভিষেক বচ্চনও করোনার মৃদু উপসর্গ নিয়ে একই হাসপাতালে 1 সপ্তাহ ধরে চিকিৎসাধীন। গেল সপ্তাহে কোভিড-19 পজিটিভ শনাক্ত হন বচ্চন পরিবারের এই 4 সদস্য। তেমন কোনো উপসর্গ ছিল না বলে এতদিন মেয়ে সহ বাড়িতেই আইসোলেশনে ছিলেন 46 বছর বয়সী ঐশ্বরিয়া। এদিকে কারাবন্দী অবস্থায় কোভিড-19 আক্রান্ত হয়েছেন মাওবাদী মতাদর্শী ভারতীয় কবি ভারাভারা রাও। চিকিৎসা অবহেলার অভিযোগে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে ভারতের মানবাধিকার গোষ্ঠীগুলো। শুধু ইরানেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2.5 কোটি মানুষ, এমন তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এক বক্তব্যে তিনি এমন দাবি করেন, যদিও ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে এখন পর্যন্ত দেশটিতে শনাক্ত হয়েছে 2,70,000-এর মতো রোগী। ধারণা করছি এখন পর্যন্ত ইরানে 2.5 কোটি মানুষ সংক্রমিত হয়েছে করোনা ভাইরাসে। আরও প্রায় 3 থেকে 3.5 কোটি মানুষ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। আলু 1 কেজি না? হ্যাঁ, একটু বেশি দিয়ে। ও 10 টাকার মরিচ বেশি করে দিয়ে। আপা আমার কি বাংলা লিংক পাইছে? সব সময় বেশি বেশি চান। সবাই জানে বাংলা লিংক কি দেয় সব সময় বেশি বেশি। 90 মিনিট মাত্র 57 টাকায়। বাংলা লিংক। মাত্র 20 মিনিটে করোনা ভাইরাস শনাক্তের কিট উদ্ভাবন করেছে অস্ট্রেলিয়ার একদল গবেষক। এই কিট ব্যবহারে রক্তের নমুনা পরীক্ষা করে নির্ণয় করা হবে করোনা। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিজ্ঞান বিষয়ক সাময়িকী এসিএস সেন্সর শুক্রবার এ বিষয়ে প্রবন্ধ প্রকাশ করেছে, যেখানে বলা হয় 25 জনের রক্ত বা প্লাজমা পরীক্ষা করে সঠিক ফলাফল পাওয়া গেছে। এই কিট দিয়ে ঘন্টায় প্রায় 700 মানুষের করোনা শনাক্ত সম্ভব। জীবন বাঁচানোর জন্য সংক্রমণ শনাক্ত করা খুব জরুরি। নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার নয়, বরং প্রথাগত পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনাই ছিল আমাদের মূল লক্ষ্য। দ্রুত পরীক্ষার পাশাপাশি অ্যান্টিবডি শনাক্তেও দারুণ কার্যকর এই কিট। মানব শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে ভারত। পণ্ডিত ভগবত দয়াল শর্মা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গবেষকরা জানান, প্রাথমিক পর্যায়ে এর ইতিবাচক ফলাফলও পেয়েছেন তারা। এদিকে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে প্রতিদিনই। মানুষ মোটেও সচেতন না, কেউই স্বাস্থ্যবিধি মানছে না, বিশেষ করে গণপরিবহনে দূরত্ব মানছে না কেউই। ধারণার চেয়েও দ্রুত বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এটা খুবই আতঙ্কের। তবে এরই মাঝে আসার কথা শোনালেন গবেষকরা। করোনা চিকিৎসা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে দেশটি। প্রাথমিকভাবে এর ফলাফল সন্তোষজনক বলেও জানান তারা। আজ আমরা 3 জনের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষা চালিয়েছি। এখন পর্যন্ত ইতিবাচক ফলাফল পেয়েছি। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি কারো শরীরেই। চিকিৎসকরা বলছেন, যে কোনো মুহূর্তে করোনার সেকেন্ড ওয়েভের প্রকোপে পড়তে পারে ভারত। তবে পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আছে বলেও জানালেন তারা। সেকেন্ড ওয়েভের ধাক্কা যে কোনো মুহূর্তে আসতে পারে, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমাদের পর্যাপ্ত আইসিইউ এবং বেড রয়েছে, সেই সাথে রোগীদের যেন প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ করা যায় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। তবে বিরোধী শিবিরের অভিযোগ, তৃণমূল পর্যায়ে এখনও ঘাটতি আছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।